আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের পার্ট 13 তথা হোম মেনুর আন্ডারে স্টাইলস গ্রুপের ফরম্যাট অ্যাজ টেবিল নিয়ে আলোচনা করব। তো আপনি যদি আমার আগের পর্বটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো এই জন্য আমরা ডেস্কটপে প্রথমে মাইক্রোসফট এক্সেল ফাইলটি ওপেন করব। এজন্য ফাইলে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে ফাইলটিকে আমরা ওপেন করলাম। এখন এই হোম মেনুর আন্ডারে স্টাইলস গ্রুপের ফরম্যাট অ্যাজ টেবিলের এই ড্রপডাউনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে লাইট, মিডিয়াম এবং ডার্ক এর আন্ডারে বেশ কিছু টেবিল ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে লাইট থেকে আমরা সাপোজ একটা ডিজাইনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লেখা আসছে হোয়ার ইজ দ্য ডাটা ফর ইউর টেবিল, অর্থাৎ আপনার টেবিলের ডাটাটি কোথায় হবে। তো এটি করার জন্য আমরা টেবিলের এখানে এভাবে করে টেনে যদি আমরা এভাবে করে আমরা সিলেক্ট করে দেই, সিলেক্ট করে দিলে এখানে আসছে C3, অর্থাৎ কলাম সি এবং রো 3, এখান থেকে শুরু এবং শেষ হয়েছে G9, জি কলামের 9-এ আমাদের শেষ। আমাদের এই টেবিলে যদি আমরা হেডার রাখতে চাই তাহলে এখান থেকে টিক দিয়ে যদি আমরা ওকে করে দেই তাহলে এখানে এরকম একটি টেবিল আসবে। আবার আমরা ফরম্যাট অ্যাজ টেবিলের এই ড্রপ ডাউন থেকে মিডিয়াম থেকে এখান থেকে একটি ডিজাইন আমরা নিলাম। সাপোজ এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করে আমাদের ডাটাটি কোথা থেকে কোন পর্যন্ত হবে তো সেটিও আমরা এখান থেকে এইভাবে টেনে আমরা সিলেক্ট করে দিতে পারি। সিলেক্ট করে এখান থেকে মাই টেবিল হ্যাজ হেডার দিয়ে ওকে করে দিলাম। তাহলে এভাবে আমাদের একটি এক্সেল শিটে এভাবে আমরা একাধিক টেবিল কিন্তু আমরা সংযোজন করে আমরা কাজ করতে পারি এবং আমরা এই টেবিলগুলোতে আমরা কিন্তু রো ইনসার্ট করতে পারি। তো আমরা একাধিক টেবিল ইনসার্ট করে যদি একটি টেবিলের সাথে আর একটি টেবিল যাতে মিশে না যায়, যেমন এই টেবিলের সর্বশেষ সেল হলো এটি, নিচের দিকে একটা চিহ্ন দেখতে পাচ্ছি, এই চিহ্ন থাকলে বুঝতে হবে এটি হলো সর্বশেষ সেল। এখানে যদি আমরা এখানে যদি আমরা ট্যাব দেই তাহলে নিচে আসতেছে, আবারও এখান থেকে যদি ট্যাব দেই তাহলে আমাদের এই টেবিলের সাথে কিন্তু এটি মিলে যাচ্ছে। তো আমরা চাই যে আমরা রো ইনসার্ট করব কিন্তু উভয় টেবিল এরকম আলাদা থাকবে। তো আমরা ব্যাকে আসলাম। তো সেটি করার জন্য এখান থেকে এই সেলগুলি এভাবে টেনে সিলেক্ট করে যদি আমরা মার্জ অ্যান্ড সেন্টার দেই, দেওয়ার পর এখানে যদি আমরা লিখি কিছু একটা লেখার পরে এখন যদি আমরা উপরের টেবিলে এখানে যদি আমরা ট্যাব দেই রো ইনসার্ট করার জন্য, আমরা এইভাবে এখানে যদি ট্যাব দেই তাহলে দেখেন আমাদের উপরের টেবিলে রো ইনসার্ট হচ্ছে কিন্তু আমাদের এই নিচের টেবিলের সাথে কিন্তু এটি মিলে যাচ্ছে না। আবার আমরা চাইলে এটিকে আমরা এইভাবে না রেখে এখান থেকে এরকম করে এই ফন্টগুলো সিলেক্ট করে এখান থেকে যদি আমরা এই সাদা হোয়াইট করে দেই তাহলে কিন্তু আর আমাদের এই লেখাটি দেখা যাচ্ছে না। এখন ট্যাব দিলে আর কোনো সমস্যা নাই। তো এভাবে করে আমরা রাখতে পারি, এভাবে করে আমরা টেবিল সংযোজন করে একাধিক টেবিল নিয়ে আমরা কাজ করতে পারি। এখন এই ফরম্যাট অ্যাজ টেবিল, এই টেবিলের এই ডার্কের এখান থেকে একটি ডিজাইন আমরা সিলেক্ট করলাম, একটি টেবিল নিলাম, এখান থেকে আমরা একটা টেবিল নিলাম, মাই টেবিল হ্যাজ হেডার, এখানে একটা টেবিল আমরা তৈরি করে নিলাম। তৈরি করার পর তবে আমরা আমাদের এই টেবিল আমরা নিজেদের ইচ্ছা মতন আমরা ম্যানুয়ালি টেবিল তৈরি করতে পারি। তবে এখানে বাই ডিফল্ট বেশ কিছু টেবিল ডিজাইন রয়েছে যেগুলো ব্যবহার করে খুব সহজে, দ্রুত এবং সুন্দরভাবে উপস্থাপন করা যাবে। তো এই জন্য আমরা এই টেবিল এভাবে সিলেক্ট করে যদি আমরা এখান থেকে হোম মেনুর আন্ডারে এখান থেকে অল বর্ডার্স ক্লিক করে দিই তাহলে আমাদের টেবিলে এরকম বর্ডার আসবে। এখন এই টেবিলে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা উপরে দেখতে পাচ্ছি টেবিল টুলসের আন্ডারে একটি ডিজাইন মেনু চলে আসছে। যদি আমরা বাইরে ক্লিক করি তাহলে কিন্তু এই ডিজাইন মেনুটি আর দেখতে পাচ্ছি না। তো টেবিল সিলেক্ট করলে এটি শো হবে। এখন যদি ডিজাইনে আমরা ক্লিক করি, ডিজাইনে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি হেডার রো, টোটাল রো, ব্যান্ডেড রো, ফার্স্ট কলাম, লাস্ট কলাম, ব্যান্ডেড কলাম। যদি আমরা এখান থেকে ব্যান্ডেড রো উঠিয়ে দেই বা এখান থেকে যদি আমরা হেডার রো এই টিক চিহ্ন উঠিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এখানে আর হেডার থাকছে না, শো করছে না, হাইড হয়ে যাচ্ছে। তো আমরা রাখতে চাইলে এখান থেকে হেডার রো দিব।
তো এখন এই হেডার রো দেওয়ার পর হেডিংয়ে আমরা চাইলে কিছু লিখতে পারি। এখান থেকে লিখে দিলাম এসএল সিরিয়াল, তারপরে এখানে দিলাম প্রোডাক্ট নেম NAME প্রোডাক্ট নেম লিখে দিলাম। এখানে লিখে দিলাম রাজশাহী RAJSHAHI রাজশাহী। এখানে লিখে দিলাম নওগাঁ NAOGAON নওগাঁ। এখানে লিখে দিলাম বগুড়া BOGURA বগুড়া। এখানে লিখে দিলাম পাবনা PABNA পাবনা। এখানে লিখে দিলাম ঢাকা DHK ঢাকা। এভাবে করে আমরা লিখতে পারি হেডিংয়ে। তো হেডিংয়ের মতন করে আমরা নিচের দিকেও একটি টোটাল লেখার জন্য আমরা একটি রো নিতে পারি। আমাদের এটি হলো সর্বশেষ সেল। এই সেলের লাস্ট সেলে এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছি, চিহ্ন থাকলে বুঝতে হবে যে এটি সর্বশেষ সেল। এরপরে আমরা একটা টোটাল রো নিব। তো এটি নেওয়ার জন্য যদি আমরা টোটাল রোতে এখানে টিক চিহ্ন দিয়ে দিই, তাহলে আমাদের নিচের দিকে একটি টোটাল রো আসবে। এখন আমাদের এই টেবিলটি সিলেক্ট করে এখন যদি আমরা এই ডিজাইন অপশানে ক্লিক করে এরপরে আমরা দেখতে পাচ্ছি এই ফার্স্ট কলাম। যদি আমরা এখানে ফার্স্ট কলামে ক্লিক করি, তাহলে আমাদের এই দেখেন উপরের ডিজাইন, এখানে আমাদের এই ফার্স্ট কলামটি সিলেক্ট হয়ে গেছে। আবার যদি এটি মুছে দিয়ে যদি লাস্ট কলাম দেয়, তাহলে লাস্ট কলামে অনুরূপ ডিজাইন হবে। ফার্স্ট কলাম লাস্ট কলাম এইভাবেও আমরা রাখতে পারি। আবার না চাইলে এইভাবে আমরা উঠিয়ে দিলে এটি আনহাইড হয়ে যাবে। এখন যদি আমরা এই ব্যান্ডেড রো বা ব্যান্ডেড কলাম নিতে চাই, ব্যান্ডেড রো মানে একটি রো পর ডিজাইন হবে। যদি আমরা এখানে ব্যান্ডেড রোতে ক্লিক করি, প্রথমে একটি ডিজাইন, তারপরে একটি গ্যাপ দিয়ে পরে একটি ডিজাইন, এভাবে করে হবে। আবার যদি আমরা ব্যান্ডেড কলাম দেখতে চাই, এভাবে দিলেও একটি কলাম পর ডিজাইন হবে। তো দুটি একসাথে যদি রাখতে চাই, এভাবে করে আমরা ব্যান্ডেড রো এবং ব্যান্ডেড কলাম রেখেও আমরা এর ভিতরে আমরা কাজ করতে পারি। তো আমরা কাজের সুবিধার্থে এটি উঠিয়ে দিলাম। এখন এখানে আমরা কিছু ইনফরমেশান লিখতে চাই। তো আমি আগে থেকে একটি ফাইলে কিছু ইনফরমেশান লিখে রেখেছি। এটিকে এইভাবে করে কপি করে নিয়ে এসে আমরা এখানে পেস্ট করে দিলাম। তো এটি চলে আসলো। এখন এর ডান পাশে, আমাদের এই টেবিলের ডান পাশে যদি আমরা একটি টোটাল ইনসার্ট করতে চাই, তাহলে এই সেলটিকে সিলেক্ট করে ডান বাটনে ক্লিক করে এখান থেকে যদি ইনসার্ট টেবিল কলামস টু দ্য রাইট যদি ক্লিক করি, তাহলে আমাদের ডান পাশে একটি কলাম তৈরি হবে। এখন এখানে যদি আমরা লিখে দিই টোটাল TOTAL, টোটাল নামে আমাদের একটি কলাম হলো। আবার চাইলে আমরা বাম পাশেও কিন্তু এখান থেকে আমরা ইনসার্ট করতে পারি। সেক্ষেত্রে ইনসার্ট টেবিল কলামস টু দ্য লেফট, এখানে বামে ক্লিক করলে বামে কিন্তু একটি তৈরি হবে। না চাইলে আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। তো এখন আমরা এই সিরিয়াল এটাতে একটা কালার দিলাম। তারপরে প্রোডাক্ট নেমের এখানে আমরা একটা কালার দিলাম, নীল কালার দিলাম, এবং টোটাল বোঝার সুবিধার্থে এখানে আমরা একটা কালার আমরা দিয়ে দিলাম। এবং আমরা এই ফন্টকে একটু বড় করে নিলাম, 14 ফন্ট দিয়ে দিলাম। এখন আমাদের এই প্রথম রয়ের যে সংখ্যাগুলি রয়েছে, এই সংখ্যাগুলির আমরা যোগ এখানে লিখতে চাই। এভাবে করে প্রতিটি রয়ের যোগফল লেখার জন্য শর্টকাট একটি পদ্ধতি হলো, আমরা এই কলামটিকে এইভাবে করে টেনে সিলেক্ট করে এখান থেকে যদি আমরা লিখি অল্টার শেপে আমরা যদি ইকুয়াল দিই, তাহলে আমাদের এখানে কিন্তু যোগ হয়ে যাবে। এখন যদি আমরা এখানে ডাবল ক্লিক করি, তাহলে দেখেন আমাদের টোটালগুলি এখানে আমরা পেয়ে গেছি, প্রত্যেকটি রোয়ের টোটাল পেয়েছি। এখন রো ওয়াইজ টোটাল যদি যোগ করতে চাই, তাহলে আমরা যদি এই টোটালের এই সেলে যদি আমরা ক্লিক করি, তাহলে ডান পাশে আমরা একটা ড্রপ ডাউন পাচ্ছি। এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি, এটাকে একটু বড় করে নিই। আচ্ছা, আমরা যদি ড্রপ ডাউনে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে নান, প্রথমটি নান মানে কিছুই না। আমরা যদি অ্যাভারেজে ক্লিক করি, তাহলে এই কলামের একটি অ্যাভারেজ হলো 39,411। তারপরে এখান থেকে যদি আমরা ক্লিক করে এখান থেকে যদি আমরা কাউন্ট দেই, তো এখানে কয়টি সেল রয়েছে, 9টি সেল বা কাউন্টার নাম্বার, এখানে 9টি সেলে 9টি সংখ্যা কাউন্ট করা হয়েছে। তারপর ম্যাক্সিমাম, এখানে সর্বোচ্চ সংখ্যা হলো 80,000। তারপরে দেওয়া আছে মিনিমাম
সর্বনিম্ন 7,500, তারপরে রয়েছে সাম টোটাল, এই কলামের সংখ্যা হলো 3,54,700, তারপরে এখানে রয়েছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপরে রয়েছে হলো ভার ভেরিয়েন্স। সাধারণত এগুলো পরিসংখ্যানিক গণনার কাজে ব্যবহার করা হয় এবং পরিসংখ্যানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভেরিয়েন্স সম্পর্কে আলাদা একটি চ্যাপ্টারই রয়েছে। তারপর রয়েছে মোর ফাংশনস, এটি মূলত অ্যাডভান্স লেভেলের কাজ। এগুলো পরবর্তীতে আমি ধাপে ধাপে পর্যায়ক্রমে আলোচনা করব। তো আমরা এখান থেকে আমরা এই সাম, এই কলামের সামকে আমরা নিয়ে নিলাম, এই কলাম যোগ করে 3,54,700। তো এটি সিলেক্ট অবস্থায় যদি আমরা এখানে মাউসকে নিয়ে আসি, আমরা এটিকে একটু ছোট করে নিই, এখানে যদি আমরা এই মাউস পয়েন্টারকে যদি নিয়ে আসি তাহলে যোগ চিহ্নের মতন হবে। এটাকে টেনে যদি আমরা এইভাবে ডানে এইভাবে নিয়ে আসি তাহলে আমাদের প্রত্যেকটি কলামের আমরা যোগফল পেয়ে যাব। এখন এই যোগফল 14,24,600 এটি ঠিক আছে কিনা এটা আমরা মুছে দিয়ে যদি আমরা এখান থেকে এই কলামটিকে এইভাবে করে সিলেক্ট করে এখান থেকে যদি অটো সামের এখান থেকে আমরা যদি সাম দিয়ে দিই তাহলে আমরা দেখতে পাই যে 14,24,600 এটি ঠিকই আছে। তো আমরা এভাবে করে ক্যালকুলেশন করতে পারি অতি সহজে। এখন আমরা দেখব যে আমাদের এই হেডিংয়ে এখানে ড্রপডাউনের মতন একটি করে চিহ্ন সিম্বল দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ফিল্টার। তো ফিল্টার মানে হলো সেকে নেওয়া, যেটুকু দরকার বাছাই করে সেকে নেওয়াই হলো মূলত ফিল্টার বা ছাঁকুনি বা এই চালনির কাজ। তো ফিল্টারের সাহায্যে এভাবে করে আমাদের যেটুকু দরকার শুধু সেটুকু আমরা যদি দেখতে চাই তাহলে আমরা ফিল্টারের সাহায্য নিতে পারি। তো ফিল্টার এটি দেখার জন্য আমরা এই প্রোডাক্ট নেম এটিকে যদি আমরা এই কলামটিকে এভাবে সিলেক্ট করে এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের আন্ডারে ডুপ্লিকেট ভ্যালু এখানে যদি আমরা ক্লিক করি, করে এখান থেকে আমরা আমাদের যে যে সংখ্যা ডাবল রয়েছে, যে যে নাম প্রোডাক্ট নেম ডাবল রয়েছে সেগুলো আমাদেরকে দেখাবে। তো এখান থেকে আমরা একটা কালার নির্ধারণ করে দিব। এজন্য কাস্টম ফরম্যাট এখানে ক্লিক করে এখান থেকে ফিল থেকে সাপোজ এখান থেকে একটা কালার আমরা দিয়ে যদি ওকে করে দেই, আবার ওকে করে দেই, তাহলে দেখেন এখানে আমাদেরকে পেন এই সংখ্যাটি ডুপ্লিকেট ডাবল আছে, 3 বার আছে। তো এটিকে আমরা ফিল্টারিং করার জন্য যে আমরা এই ড্রপডাউনে ক্লিক করে এখান থেকে ফিল্টার বাই কালার আমরা যে সবুজ কালার দিয়েছি এই সবুজে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের শুধুমাত্র একটি অনেক বড় রিপোর্ট ফাইল থেকে শুধুমাত্র আমাদের এই প্রোডাক্টটির তথ্য আমাদেরকে দেখাচ্ছে। অর্থাৎ আমরা চালুনিতে যেমন সেকে নেই তেমনি এখানে আমরা ফিল্টারিং করে আমরা এই প্রোডাক্টের তথ্য আমরা দেখছি। আবার না চাইলে এই ফিল্টারিংয়ে ক্লিক করে এখান থেকে ক্লিয়ার ফিল্টার ফ্রম প্রোডাক্ট নেমে যদি ক্লিক করি তাহলে আমাদের আবার সব চলে আসবে, স্বাভাবিক হবে। এটি আমরা সিলেক্ট করে এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের এখান থেকে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল, তাহলে এটি আবার উঠে যাবে। তো আমরা এই ফিল্টার চিহ্ন আমরা নিয়ে আসতে পারি। তো এটি আনার জন্য আমরা এভাবে সিলেক্ট করে এখান থেকে যদি আমরা শর্টকাট হলো কন্ট্রোল শিফট চেপে যদি আমরা এল চাপি তাহলে এটি চলে যাবে। আবারও আনতে হলো কন্ট্রোল শিফট এল চাপলে আমাদের এই ফিল্টারিং অপশান চলে আসবে। আবার এটি আমরা অন্যভাবেও আনতে পারি, এই ডাটা মেনুতে ক্লিক করে এখান থেকে এই যে ফিল্টার চিহ্ন দেখতে পাচ্ছি, ফিল্টারে ক্লিক করলে ফিল্টার উঠে যাবে, আবার এখানে ক্লিক করলে ফিল্টার চলে আসবে। তো আমরা এই ফিল্টার অপশানে ক্লিক করে এখান থেকে যদি আমরা সিলেক্ট অল এখানে যদি ক্লিক করি তাহলে সব টিক উঠে যাবে। এখান থেকে আমাদের যেটি দরকার, সাপোজ আমরা পেন দেখব, তো পেনের এখানে ক্লিক করে যদি ওকে করি তাহলে শুধু আমাদেরকে পেনের তথ্য দেখাবে। যদি মনে করি যে না পেনের সাথে আরও 2-1টি দেখবো তাহলে স্কেল তারপরে স্ট্যাপলার এগুলো সিলেক্ট করে যদি ওকে করে দিই এগুলো দেখাবে। আর যদি মনে করেন না চাই, যদি স্বাভাবিক করতে চাই তাহলে সিলেক্ট অল সবগুলোতে টিক দিয়ে যদি আমরা ওকে করে দিই তাহলে আমাদের পুরো তথ্য আবার আগের মতন হয়ে যাবে। তো এভাবে একটি কোম্পানির অনেক বড় এক্সেল রিপোর্ট ফাইলকে ফিল্টার ব্যবহার করে অতি সহজে এবং খুব দ্রুত এবং সুন্দরভাবে তথ্যগুলোকে আমরা দেখতে পারি। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন
তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।